আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি স্মত মিলি। শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পূর্বাচলে প্লট দুর্নীতি ৩ মামলার রায় দেয়া হবে আজ। এ উপলক্ষে আদালত এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্য। নিম্ন আদালতে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি যাচ্ছি তার কাছে। আপেল, পূর্বাচলে আমরা যেমনটি জানলাম, পূর্বাচলে প্লট দুর্নীতির ৩ মামলার রায় দেয়া হবে আজ। তো মামলা সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের আজকে প্লট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে। বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আবদুল্লাহ আল মামুন রায় ঘোষণা করবেন। যেটি জেনেছি ১১টার দিকে আদালত বসবে এবং এরই মধ্যে এই মামলায় যে ৪৭ জন আসামি রয়েছেন তারা সহ তাদের মধ্যে যখন বিচারিক কার্যক্রম চলে, এর মধ্যে একজন আসামি আদালতে এসে আত্মসমর্পণ করেন। তিনি হচ্ছেন রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম। ওনাকে কিছুক্ষণ আগে হাজতে রাখা হয়েছে, অর্থাৎ যখন বিচার শুরু হবে তখন তাকে আসলে আদালতে নেওয়া হবে। এবং আমি দুদকের আইনজীবীর সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে যুক্তিতর্কগুলো তারা উপস্থাপন করেছেন আদালতে, আশা করছেন যে এই আসামিরা যারা রয়েছেন তাদের যাতে সর্বোচ্চ যে সাজা যাবজ্জীবন সেটি হয়। এবং এই রায়কে ঘিরে এই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনি যে খবরে যেমনটি বলেছেন যে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং এই আদালতের সামনে যে সড়কটি রয়েছে, প্রধান যে সড়কটি, সেখানেও দেখেছি আমি পুলিশ রয়েছে। মোটামুটি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে করে এই রায়কে ঘিরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। দর্শক, আমরা জানছিলাম নিম্ন আদালত থেকে প্লট দুর্নীতির মামলা প্রসঙ্গে। যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে শহীদ ডাক্তার মিলন দিবস। দিবসটি উপলক্ষে সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে ডাক্তার মিলনের সমাধি ও টিএসসিতে ডাক্তার মিলন চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। পরে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনা সভায় ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেন, ডাক্তার মিলনের রক্তদানের মধ্য দিয়ে বেগবান হওয়া আন্দোলনে স্বৈরাচারের পতন ঘটে। আলোচনায় যোগ দিয়ে দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় হতাশা প্রকাশ করেন ডাক্তার মিলনের মা সেলিন আক্তার। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে চিকিৎসক নেতা ডাক্তার শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। স্বৈরাচার শেখ হাসিনার পতনে রাজনীতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। তার সরকারের সময় অত্যাচারিত অনেকে এখন মুক্ত জীবনে যুক্ত হয়েছে রাজনীতিতে। আয়নাঘরে দীর্ঘ বন্দি জীবন শেষে প্রার্থী হয়েছেন কেউ কেউ। তার সঙ্গে আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন গুম, অপহরণ বিরোধী সোচ্চার কণ্ঠ। নির্বাচনী মাঠের এমন ৩ প্রার্থীর গল্প তুলে ধরছেন উবাইদুল্লাহ মামুন। টকবগে তরুণ অবস্থায় ২০১৬ সালে ৯ আগস্ট তুলে নিয়ে যাওয়া হয় ব্যারিস্টার আরমানকে। রঙিন জীবন থেকে ৮ বছরে ১৭টি ঈদ কেটেছে পলাতক হাসিনার তৈরি অন্ধকার কূপ আয়নাঘরে। অনিশ্চিত জীবনই যেখানে নিশ্চিত ছিল, সেখান থেকে মুক্তি মিলে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তিনি এখন ঢাকা ১৪ আসনে জামায়াত ইসলামী থেকে মনোনীত হয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠে। তার প্রতিদ্বন্দ্বী গুম নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। একজন গুমের শিকার, আরেকজন নিজের বড় ভাই সাজিদুল ইসলাম সুমনকে হারিয়েছেন ২০১৩ সালে। এরকম দুর্বিষহ একটা সময় বা জীবন থেকে আমরা আসছি। দেখেন যেই জীবনটা আসলে মানে ওইখানটায় আসলে আমার মনে হয়েছে যে অনেক কিছু শেষ হয়ে গেছে আমাদের জীবন। আমি ওখানে ৮টি রমজান, ১৭টি ঈদ সে অন্ধকার ঘরে কাটিয়েছে এবং আমি মানসিকভাবে তৈরি থাকতাম যে আজকে রাতে হয়তো আমার শেষ রাত, কারণ গুপ্ত হত্যাগুলো তো রাতের বেলা করে। যখনই রাত হতো মনে বুঝতাম যে রাত হয়েছে, তখন আমি তওবা করে তৈরি থাকতাম যে যদি আমাকে আজকে হত্যা করে হয়তো আমাকে তওবা করার সময়টুকু দেবে না। গুম ও নিখোঁজ পরিবারের প্রতিনিধি হয়ে তারা মানবাধিকার নিয়ে কাজ করতে চান জাতীয় সংসদে। ওইটাও আমাদের থেকে সবসময় সোচ্চার থাকবে যেন আমরা এই মানবাধিকার লঙ্ঘনের সব সময় বিরুদ্ধে থাকবো এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ওই জন্যই যে তার নাগরিক অধিকার, তার জননিরাপত্তার অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি। কিন্তু সবার একটি কথা, তারা সবাই পরিবর্তন চায়। তারা গতানুগতিক রাজনৈতিক ধারা
নীতি বিবর্জিত পেশিশক্তি এবং কালো টাকার প্রভাব বলয়ে যে রাজনীতি আষ্টেপৃষ্টে জুড়ে রেখেছে, তারা এটাকে ভেঙে একটি নতুন ব্যবস্থা চায়। 2013 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের সময় ঢাকা থেকে আটক হন তৎকালীন ছাত্রদল নেতা মফিজুর রহমান আশিক। ছাড়া পাওয়ার পর দ্বিতীয়বার 2022 সালে আবারও গুমের শিকার হয়ে 9 মাস ছিলেন হাসিনার বন্দিশালায়। চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি থেকে নির্বাচন করতে মাঠে লড়ছেন আশিক। গুম যখন ছিলাম তখন তো আসলে আদৌ আমরা পৃথিবীর আলো দেখব কিনা সেটা তো কখনো চিন্তাও করতে পারিনি, কারণ সার্বক্ষণিক চোখ বাঁধা থাকতো কাপড়ে। মানুষের সেবা যাতে আমরা করতে পারি, অন্তত সেই জন্য আমরা নির্বাচনটা করার চেষ্টা করতেছি, সাধারণ মানুষের কাছে কাছে যাওয়া। আয়না ঘর থেকে নির্বাচনী মাঠে ফেরা নতুন জীবন কাজে লাগাতে চান তরুণ এই রাজনীতিকরা। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনী হাওয়ায় সরগরম হয়ে উঠছে উত্তরের বিভাগ রংপুর। তফসিল ঘোষণার আগেই প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। ভোটারদের প্রত্যাশা উন্নয়ন বঞ্চিত রংপুরের প্রতি বৈষম্য কমিয়ে আনা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ শিল্প কলকারখানা প্রতিষ্ঠা ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। রংপুর থেকে আসাদুজ্জামান আরমানের ক্যামেরায় একে মইনুল হকের রিপোর্ট। রংপুরের শহর থেকে গ্রাম, হাটবাজার, দোকানপাট, চায়ের আড্ডায় এখন নির্বাচনী আলোচনায় সরগরম। পথসভা, লিফলেট বিতরণ, মিছিল, মিটিং সহ নানান শোডাউন দিয়ে প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। তবে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী নতুন ভোটারদের চাওয়া, দেশে যেন আর কোনো দুর্নীতিবাজ বা ফ্যাসিস্ট সৃষ্টি না হয়। আমরা যে একটা রেজিম থেকে চলে এসেছি, এর পরবর্তীতে আমরা এমন একটা দলকে চাবো যে আমাদের বাক স্বাধীনতা, আমাদের প্রত্যেকটা অধিকার নিশ্চিত করবে এবং যে দল পুনরায় আবার দুর্নীতিতে জড়াবে না। আবার মনে হয় যে এবার একটা মোটামুটি রংপুরের উন্নয়নের দিকে সবাই একটু নজর দিবে আর কি। আমরা তো অবশ্যই সৎ এবং যোগ্য ব্যক্তিকেই ভোট দিব ইনশাল্লাহ, কারণ যারা আমাদের সমাজের এবং আমাদের রাষ্ট্রে যারা উন্নয়নমূলক কাজ করবে আমরা তাদেরকেই ভোট দিব ইনশাল্লাহ। রংপুর অঞ্চলের বড় ট্র্যাজেডি শুষ্ক মৌসুমে তিস্তার পানি শূন্যতা, বর্ষায় বন্যা এবং নদী ভাঙ্গন। এছাড়াও রয়েছে উন্নয়ন বঞ্চনা। এসব সমস্যার সমাধানে বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি দেবেন, তাদেরকেই ভোট দেবেন সাধারণ ভোটাররা। যাই উন্নয়ন করতে পারবে আমরা তাকে চাই। এই রোড টোড যারা ভালো করবে, উন্নয়ন করবে, তাদেরকে আমরা এবার দেখতে চাই। আমরা চাই তার সাথে জনগণের জন্য সম্পৃক্ত থাকে, জনগণ যেন তার কাছে না যায়, জনগণের কাছে যেন যে ব্যক্তি নির্বাচিত হবেন তিনি যেন যান। রংপুরের 6টি নির্বাচনী আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন প্রার্থী ঘোষণা করলেও এনসিপি সহ অন্যান্য দলগুলো এখনও প্রার্থিতা ঘোষণা করেননি। তবে রংপুরের একটি আসনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, আরেকটি আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রার্থী হবেন এমন জোর গুঞ্জন রয়েছে। এছাড়াও মাঠে আছেন স্বতন্ত্র প্রার্থীরা। রংপুর অঞ্চলে একসময় দাপুটে অবস্থানে থাকা জাতীয় পার্টি অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এনসিপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতারা প্রার্থী হলে রংপুরে ভোটের হিসেব কি হবে তা নিয়ে চলছে নানান হিসেব নিকেশ। একে এম মইনুল হক, এনটিভি নিউজ, রংপুর। ক্রিকেট। প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুর সঙ্গে অধিনায়ক লিটন দাসের মতবিরোধের মধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে সন্ধ্যা 6টায় শুরু হবে খেলা। 2025 সাল টি-20তে বাংলাদেশ ক্রিকেটের জন্য ছিল সবচেয়ে ব্যস্ততম বছর। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে চলতি বছরের নিজেদের শেষ টি-20 সিরিজ খেলবে লিটন দাসের দল। এরপর ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএল। আগামী ফেব্রুয়ারিতে হবে টি-20 বিশ্বকাপের 8ম আসর। তার আগে এটাই জাতীয় দলের শেষ সিরিজ। ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়কের অভিযোগ, তার সঙ্গে আলাপ করেও প্রধান নির্বাচক লিপু শামীম পাটোয়ারিকে স্কোয়াডে রাখেননি। যদিও লিপু বলছেন সিরিজের প্রথম 2 ম্যাচের জন্যই এই স্কোয়াড। আগামী 29 নভেম্বর দ্বিতীয় এবং 2 ডিসেম্বর মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ টি-20। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে।
12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।